হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা ভিডিওতে। আজকে আমি আলোচনা করব মহারাজা মুভিটা নিয়ে। ভাবছিলাম মুভিটা দেখবো না, হল প্রিন্ট দেখে আসলে মজা পাওয়া যায় না, কিন্তু আমার নিজেরই গ্রুপ থেকে মানুষ ডাউনলোড করে করে দেখতেছে, আমি বাদ যাবো কেন? আর এত স্পয়লার আসতেছে ফেসবুকে, তো না দেখে আর পারলাম না, অবশেষে দেখেই নিলাম। মহারাজা মুভিটার বাজেট ছিল 20 কোটি রুপি এবং এটার ইনকাম 3 সপ্তাহে হয়েছে প্রায় ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি রুপির কাছাকাছি, এবং সবাই আশা করছে 105 কোটি রুপিতে যে এটা হয়তো বা ক্লোজ হবে। কালকির যে তোলপাড় চলছে তার ভিতর থেকে মহারাজের কিন্তু ব্যবসা আসলে অত্যন্ত ভালো, এবং এর পাবলিসিটি, মাউথ পাবলিসিটি যেটা, সেটার কারণে মূলত এর ব্যবসাটা চলছে। এবং এইটার যে মেইন ক্যারেক্টার বিজয় সেতুপতি, তিনি আসলে আমার অত্যন্ত ফেভারিট একজন অভিনেতা, এবং অনেকে বলে যে আমার সাথে বিজয় সেতুপতির চেহারার একটু মিল আছে, আসলে কি আছে কি না কে জানে। যাই হোক, আসল কথায় আসি। মহারাজা মুভিটার কাস্টিং নিয়ে একটু কথা বলি। মহারাজা মুভিতে অনেক কাস্টিং আছে, কিন্তু সবাইকে আমি চিনি না। দুজনকে চিনি শুধুমাত্র, বিজয় সেতুপতি এবং অনুরাগ কেশব। অনুরাগ কেশব একজন ডিরেক্টর, সাথে অভিনেতা। তিনি যে আসলে ভালো অভিনেতা তিনি কিন্তু আগেও প্রমাণ করেছেন, এবং এই মুভিতে তিনি মেইন ভিলেন ক্যারেক্টারটা প্লে করছেন। অত্যন্ত সুন্দর অভিনয়, এবং লাস্টের দিকে দেখলে আপনার চোখে নিশ্চিত পানি আসবে। মহারাজা হচ্ছে বিজয় সেতুপতি, যিনি পেশা একজন নরসুন্দর, অর্থাৎ একজন নাপিত, যিনি একটা সেলুনে চাকরি করেন। তার নিজস্ব সেলুনও নাই, এখানে দেখানো হচ্ছে একটা সেলুনে তিনি কাজ করেন। স্টোরি লাইনটা আমি আসলে বলে দেবো, আমি এই মুভি ভিডিওতে স্পয়লার দিয়ে দেবো পুরোপুরি। আপনারা যারা স্টোরি শুনতে চান তারা ভিডিওটা দেখবেন, যারা স্পয়লার চান না তারা ভিডিওটা দেখবেন না। তো প্রথম থেকে আমি স্টোরিটা একটু বলি, আমার নিজের ভাষায় বলি। মহারাজার একটি মেয়ে আছে, স্কুলে পড়ে, এবং মহারাজার স্ত্রী নাই। ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট, অর্থাৎ মেয়ে যখন ছোট ছিল তখন একটা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যান, এবং তার মেয়েটা একটা ডাস্টবিনের কারণে, অর্থাৎ একটা কাচরেকা ডিব্বা যেটাকে বলা হয়, ঘরের ভিতরে রাখে, যে বালতি জাতীয় জিনিস যেখানে মানুষ ময়লা রাখে, এটা বড় ডাস্টবিন না, এটা হচ্ছে ঘরের ভিতরে যে ডাস্টবিন, একটা স্টিলের একটা বড় বালতির মতন, সেটার কারণে মেয়েটা বেঁচে যায়। কীভাবে বেঁচে যায় সেটা আপনার মুভিতে দেখতে পারবেন। এরপরে দেখানো হয় যে মেয়েটা বড় হয়ে গেছে, স্কুলে পড়ে, এবং সে স্পোর্টস পছন্দ করে, খেলাধুলা করতে পছন্দ করে, এবং স্কুল থেকে একটা ট্যুরে যায়, যেখানে স্পোর্টস ট্যুর আর কি। যাওয়ার পরে মহারাজ যখন একা থাকে তখন দেখা যায় যে তার বাড়ি ডাকাতি হয়, এবং এই ডাকাতির ফলে তার বাড়ি থেকে কিছুই চুরি হয় না, চুরি হয় সেই কাচরিকা ডিব্বা, অর্থাৎ যে স্টিলের বা অ্যালুমিনিয়ামের যে বালতির মতো ছিল সেটা চুরি হয়ে গেছে। মহারাজা এসেছে থানায় সেটা রিপোর্ট লেখানোর জন্য। থানায় এই নিয়ে হাসাহাসি হয়, তাকে নিয়ে অনেক করা হয়, ট্রোল করা হয়। যাই হোক, সে যে কোনো মূল্যে তার বালতিটা ফেরত চায়। আমি একটু শর্টে আসি। যে কোনো মূল্যে তার বালতিটা ফেরত চায়। পুলিশদের থানায় রেগুলার আসতে থাকে এবং বলতে থাকে যে আমার মেয়েটা ফেরত আসার আগেই যেন বালতিটাকে ফেরত আনা হয়। এবং এই মুভিতে কিন্তু দেখানো যাচ্ছে যে বালতিটাকে তারা লক্ষ্মী বলে ডাকে। আসলে লক্ষ্মী কোনো ঘট না, লক্ষ্মীটা বালতিটাকেই তারা লক্ষ্মী বলে ডাকে, যে ময়লার যে বালতিটা সেটাকে লক্ষ্মী বলে ডাকে, কারণ এই বালতিটার কারণেই বা এই ময়লার ডিব্বাটার কারণেই তার মেয়েটা কিন্তু ছোটোবেলায় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিল, যেটা একদম এন্ডে দেখানো হবে কীভাবে বেঁচে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের কারণে এই ময়লার ডিব্বাটা ওই মেয়েটার মাথার পরে গার পরে পড়ে, যার কারণে সে ঢেকে যায়, এবং সে একটা শিল্ডের ভিতরে প্রোটেক্টেড হয়ে যায়, যার কারণে বাচ্চাটা আর অ্যাক্সিডেন্টে মারা যায় না। তো এই কারণে তারা এটাকে লক্ষ্মী বলে ডাকে, এবং প্রতি সপ্তাহে একদিন গোসল করায়, অর্থাৎ ধোয়ে, সাবান টাবান দিয়ে ধোয়ে এবং তিলক লাগায় তারা ঘরে রেখে দেয়, এবং লক্ষ্মী হিসেবে তাকে তারা ডাকে। তো পুলিশ এটা নিয়ে খুব হাসাহাসি করে, মজা মস্করা করে, কারণ একটা ময়লার বালতিকে কে খুঁজবে, এবং এফআইআরও লিখতে চায় না। কিন্তু যে কোনো মূল্যে হোক সে এই বালতিটাকে, অর্থাৎ এই ময়লার ডিব্বাটাকে সে ফেরত চায়, এবং পুলিশকে শেষ পর্যন্ত সে অফারও করে যে আমি এর জন্য 5 লাখ টাকাও দিব। ইভেন পরবর্তীতে বার্গেনিং পরে সে কিন্তু 7 লাখ টাকা দিতে অফার করে। এরপরে পুলিশের মাথায় সন্দেহ আসে, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঝামেলা আছে, কারণ একটা ময়লার বালতির জন্য বা একটা ময়লার ডিব্বার জন্য সে কেন এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছে, এত টাকা খরচ করতে চাচ্ছে। তখন তার ইনভেস্টিগেশন শুরু হয়। পুলিশ দেখে তার সেভিংস অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার মতন আছে। তো পুলিশ চিন্তা করে ঠিক আছে, তাহলে এইভাবে এই বালতিটাকে যদি খুঁজে বের করা হয় তাহলে তার কাছ থেকে আরও হয়তো টাকা বের করা যাবে, অথবা এই বালতির ভিতরে হয়তো অন্য কিছু ছিল যেটা সে বলতে চাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে মেইন প্রথম পার্টের একটা স্টোরি। এবং এখানে আরও দেখানো হয় যে অনুরাগ কেশব হচ্ছে একজন প্রফেশনাল ডাকাত, যে কিনা রাতের বেলা তার বন্ধুদের নিয়ে, সহকর্মীদেরকে নিয়ে ডাকাতি করে বিভিন্ন নিরিবিলি এলাকায়, নিরিবিলি বাড়িতে, যে মানুষজনকে বন্দি করে তাদেরকে মার্ডার করে এবং তাদের সকল কিছু ছিনিয়ে নিয়ে আসে। এবং দিনের বেলায় কিন্তু সে একজন ভালো ফ্যামিলি ম্যান, যার একটা বাচ্চা মেয়েও আছে, যে কিনা বিজয় সেতুপতির সেম মেয়ের বয়সী একটা মেয়ে। তো এই হচ্ছে গিয়ে প্রথম পার্টের সিন, যেখানে একটু বোরিং লাগে, কারণ প্রতিনিয়ত সে বিজয় সেতুপতি পুলিশের কাছে যাচ্ছে, একই বালতি নিয়ে ইনভেস্টিগেশন, বালতি নিয়ে গ্যাঞ্জাম, ওই একই রকম কথোপকথন। কিন্তু আমি জানতাম
যে এই স্টোরিটায় লাস্টের টুইস্ট আছে, কারণ ফেসবুকে অনেকেই বলেছে যে লাস্টের 40 মিনিট আসলে অসম। তো লাস্টের 40 মিনিটের এবারে স্টোরিতে চলে আসি। যখন পুলিশ ইনভেস্টিগেট করছে, যেখানে পুলিশকে মূলত ভিলেন মনে হচ্ছিল, খারাপ ক্যারেক্টার মনে হচ্ছিল, যে তারা আসলে টাকার লোভে আসলে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এবং পুলিশ যখন খুঁজে পায় না তখন একটা বালতি তারা নিজেরা ক্রিয়েট করে। ওই যে ছবিটা দেখিয়েছিল বিজয় সেতুপতি, কয়েকটা ছবি দেখায় পুলিশদেরকে যে এইটা তার লক্ষ্মীর ছবি, এই লক্ষ্মীটাকে সে ফেরত চায়। তো পুলিশ চিন্তা করে যখন খুঁজে পাচ্ছি না, এবং বিভিন্ন ভাগাড়ের দোকানে, অর্থাৎ ভাঙাড়ির দোকানে বা বিভিন্ন জিনিসপত্রের দোকানে যেও খুঁজে পায় না, কারণ ওই জিনিসটা অনেক পুরনো মডেল, যেটা এখন আর পাওয়া যায় না বাজারে। তো পুলিশ একটা নতুন করে তৈরি করে ওইটাকে, ওই ছবি দেখিয়ে সেম একটা তৈরি করে, এবং সেম তৈরি করার পরে এরকম ওল্ড লুক নিয়ে আসে, যেটা ছবি দেখে তারা মিলিয়ে নিয়ে আসে, এবং চিন্তা করে যে এটা যদি ক্লোজ করা যায় কোনোভাবে কেসটা, তাহলে 5 লাখ 7 লাখ টাকা তো পেয়ে যাচ্ছে বিজয় সেতুপতির কাছ থেকে। তো তারা এখন চিন্তা করে যে কোনো একজন চোরকে, খ্যাতনামা চোর যারা থাকে পুলিশদের লিস্টে, তাদেরকে একজনকে সাজিয়ে নিয়ে আসবে, যে তাকে দিয়ে কনফেস করিয়ে দেবে যে আমি চুরি করেছিলাম। তো এই হচ্ছে গিয়ে মূলত পুলিশের কাণ্ড কারখানা। পুলিশের পরে বিভিন্ন লোককে বলতে থাকে যে আসলে আসো এটা কনফেস করো, তো কিন্তু কোনো চোরই রাজি হয় না, কারণ তারা কেউই চায় না তাদের ইজ্জত নষ্ট করতে। চোরেরও একটা সম্মান আছে। তো চোর চিন্তা করে যে একটা ময়লার বালতি চুরি করার দায়ে আমি জেলে যাব, এইটা করলে তো আমার ইজ্জত থাকবে না এলাকায়, সবাই আমাকে ময়লার বালতি চোর বলবে। তো সেই কারণে কোনো চোরই রাজি হতে চায় না, এবং শেষমেশ একজন চোরকে তা পুলিশ রাজি করে নিয়ে আসে। এইখান থেকে শুরু হয় মুভির টুইস্টটা। বিজয় সেতুপতিকে যখন জিজ্ঞাসাবাদ করা ছিল আগেই, তখন বিজয় সেতুপতি কিন্তু বলে ওই যে চোর ছিল তার পিঠে একটা কানের মতন ছিল, অর্থাৎ একটা ফোড়ার মতন কিছু একটা ছিল, যে কারণে বিজয় সেতুপতি তাকে আইডেন্টিফাই করতে পারে। কারণ বিজয় সেতুপতি রাত্রেবেলা অন্ধকারে বাড়ি আসে এবং তাকে মুখ চেপে ধরে, তাকে মেরে তারপরে যখন সব কিছু ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার পিঠে হাত দিলে তখন কিন্তু পিঠে একটা ফোড়ার মতন কিছু একটা অনুভব হয়েছিল বিজয় সেতুপতির। সে ওইটা দেখে আইডেন্টিফাই করতে পারবে। এরপরে পুলিশ যখন ওই নকল চোরকে এবং নকল বালতিকে নিয়ে বিজয় সেতুপতির সামনে আসে, তখন থেকে শুরু হয় মুভির আসল টুইস্ট। এবং এই টুইস্টটা আমি এক্সপ্লেন করবো কি করবো না সেটা এখনও ভাবছি, আমি করে দিই, হালকা পাতলা এক্সপ্লেন করে দিই। যখন নিয়ে আসে তখন ওই যে চোরটা যাকে এক্সপ্লেন করা হয় যে তুমি এভাবে অভিনয় করবে, তখন বিজয় সেতুপতির ভয়েস কল রেকর্ড শোনানো হয়। স্টোরিটা আসলে মূলত কি, বিজয় সেতুপতি অনেকবার অনেক থানায় যে অনেকবার বলেছে আমি ঘরে ঢুকেছিলাম এভাবে, আমি কাপড় পাল্টাচ্ছিলাম এভাবে, তখন আমার পিছন থেকে মুখ চেপে ধরে। তখন এই সব গল্পগুলো যখন চোরটাকে বলে, তখন সে চোরটা কিন্তু তাজ্জব হয়ে যায়। তখনই শুরু হয় আসল গান, কারণ ওই চোরটা ছিল রিয়েলি ওই ডাকাত দলের সদস্য, এবং ওই মেইন যে ডাকাত দলের 3জন সদস্য এখানে ডাকাতি করতে গিয়েছিল, সেই ডাকাত দলের একজন হচ্ছে ওই চোরটা। যখন বিজয় সেতুপতিকে সে দেখে, যখন তার বাড়ি নিয়ে যাওয়া হয়, পুলিশও নিয়ে যায়, তখন তাকে দেখায় যে আমি ঘরে ঢুকছিলাম এভাবে, তখন তুমি কাপড় পাল্টাচ্ছিলে, তখন আমি পিছন থেকে মুখ ধরে ফেলছিলাম চেপে। যখন এইভাবে মুখ ধরে চেপে দেখায়, তখন সাইডটা এরকম ছিল, কিন্তু বিজয় সেতুপতি তো অনেক লম্বা, এরকম উঁচু হবে। যাই হোক, আমি এটা এক্সপ্লেন করতে পারতেছি না। এইখান থেকে কাহিনিটা এমনভাবে ঘুরে যায়, মানে মাথাটা হ্যাং হয়ে যাবে। এতদিন ধরে বিজয় সেতুপতি বলছে আমার মেয়ে গেছে স্কুলের ট্যুরে, আমার মেয়ে আসার আগেই ওই বালতিটা খুঁজে বের করতে হবে, তা নাহলে ও বাড়ি আসলে লণ্ডভণ্ড করে দেবে। কিন্তু এইখানে দেখানো হয় যে বিজয় সেতুপতি ছিল না ওইখানে রাতে, ওই দিন রাতে ছিল বিজয় সেতুপতির মেয়ে। সে ট্যুর থেকে এসেছিল, বাড়ি একা কাপড় পাল্টাচ্ছিল, তখন এই ডাকাত দল ওই ঘরের ভিতরে ঢোকে, ওই মেয়েটাকে তারা জাপটে ধরে, মেয়েটাকে তারা রেপ করে, মার্ডার করার চেষ্টা করে বিজয় সেতুপতিকে না পেয়ে মেয়েটার ক্ষতি করে মেয়েটাকে আধমরা করে রেখে ফেলে চলে যায়। এবং বিজয় সেতুপতি যতগুলো কথা এতদিন থানায় বলেছিল, সেইগুলো সবই কিন্তু তার মেয়ের মুখ থেকে শোনা, তার মেয়ের কনফেস হিসেবে বলেছে। এবং থানায় কিন্তু সে কখনোই বলেনি যে এইটা আমার মেয়ের সাথে ঘটেছে, সে কিন্তু সবসময় বলেছে আমার মেয়ে এখনও ট্যুরে। কিন্তু তখনই দেখানো হয় পুলিশ ইনভেস্টিগেট করে বের করে ফেলেছিল আসল সন্ত্রাসীকে, আসল ডাকাতকে, এবং মেয়েটা কোথায়, মেয়েটা এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এইগুলো আসলে হঠাৎ করে এমনভাবে টার্ন নেয় স্টোরিটা যে শুনে মাথাটা হ্যাং হয়ে যায়। যাই হোক, এরপরে পিছনের একটা স্টোরি দেখানো হয় 10-12 বছর আগে। অনুরাগ কেশব যে ডাকাত দলের সদস্য, সে 10-12 বছর আগে ডাকাতি করে বেড়াতো। তখন বিজয় সেতুপতি সেলুনে সে চুল ছাড়াতে আসে বা শেভ করতে আসে, তখন কিন্তু তার ফোনের কনভারসেশন বিজয় সেতুপতি শুনে ফেলে, এবং পত্রিকা তাদের বিষয়ে লেখালেখি হয়। কোনো একটা কারণে কাকতালীয়ভাবে বিজয় সেতুপতি কিছুই করেনি, কিন্তু বিজয় সেতুপতি যখন তাদের বাড়ি যায়, ওই একটা লকেট কিনেছিল অনুরাগ কেশব তার মেয়ের জন্য, সেটা ফেরত দিতে যায়, সেটা সেলুনে সে ভুল করে ফেলে রেখে আসছিল।
সেটা ফেরত দিতে যাওয়ার সময় একই সময় পুলিশও আসে এবং অনুরাগ কেশবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো অনুরাগ কেশব মনে করেছিল যে বিজয় সেতুপতি যেহেতু ফোনে শুনে ফেলেছিল তার কনভারসেশন, তাই সে হয়তোবা পুলিশকে ইনফর্ম করে পুলিশকে নিয়ে এসছে তাদের বাড়ি। আসলে মূলত বিজয় সেতুপতি পুলিশকে নিয়ে আসেনি, পুলিশে এসেছিল, বিজয় সেতুপতি এসেছিল লকেটটা ফেরত দিতে। কাকতালীয়ভাবে এটা মিলে যায় এবং এই কারণে অনুরাগ কেশব মনে করে যে বিজয় সেতুপতি তাকে পুলিশদের ধরিয়ে দিয়েছে, যার কারণে 10-12 বছর পরে জেল থেকে ফেরত এসে অনুরাগ কেশব অর্থাৎ সালভাম, যে নামটা সিলভাম, এই সিলভাম ক্যারেক্টারটা চায় বিজয় সেতুপতিকে মার্ডার করে সেই প্রতিশোধটা নিতে, তার লাইফে 10টা বছর নষ্ট করার জন্য, কারণ অনুরাগ কেশব স্ত্রী বাচ্চা এই ফাঁকে মারা গেছে। এই হচ্ছে গিয়ে একটা সেকশন চলে গেল। ছবিটা লাস্টের দিকে তো অনেক জটিল, আসলে এক্সপ্লেন করে ফেলে সম্ভব না বোঝানো। আপনারা যারা মুভিটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। যদি হল প্রিন্ট দেখতে চান আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। যাই হোক, আমি আবার স্টোরিতে ফেরত আসি। তো এরপরে দেখানো হয় যে অনুরাগ কেশবরা যখন ওই গ্যাং হিসেবে ঢুকে বিজয় সেতুপতিকে মারার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে মারতে পারেনি, তার মেয়েটাকে পেয়ে তার মেয়েটার ক্ষতি করে চলে যায় এবং অনুরাগ কেশব সেখান থেকে চলে যায়। তারা গ্যাংয়ে যে আর একটা ছেলে আছে সেই ছেলেটাকেও মার্ডার করে বিজয় সেতুপতি আগে, এবং মারামারির যে সিনগুলো সেগুলো আসলে নৃশংস। আপনারা যারা অ্যানিম্যাল দেখেছেন, কেজিএফ টেজিএফ এই সমস্ত মুভি দেখেছেন, এই সমস্ত মুভি মারামারি পছন্দ করেন, তারা এটা তো ডেফিনেটলি পছন্দ করবেন। সিম্পলের উপরে গর্জিয়াস অ্যাকশন, একটা খুর দিয়ে কীভাবে মানুষ মার্ডার করতে হয়, চাপাটি দিয়ে কীভাবে হাত কেটে ফেলে দিতে হয়, জবাই কীভাবে করতে হয়, এখানে সব ক্লিয়ার কাট দেখানো হয়েছে। আসলে অ্যাকশন লাভাররা পছন্দ করবেন। লাস্টের 40 মিনিট জমজমাট। যাই হোক, এরপরে দেখানো হয় যে পুলিশ আসলে মূলত জানতো, পুলিশ ইনভেস্টিগেট করতে, আমি যেটা বললাম পুলিশ ইনভেস্টিগেট করে বের করে ফেলেছে। আসলে পুলিশের কিন্তু ক্ষমতা আছে ইনভেস্টিগেট করে বের করা, এটা আসলে এখানে বোঝানো আছে। যেহেতু বিজয় সেতুপতি কিন্তু কিছুই পুলিশদেরকে কনফেস করেনি যে আসলে ঘটনাটা কী ঘটেছিল, সে কিন্তু সবসময় তার নিজের মেয়ের জায়গায় তাকে নিজেকে রেখেই কনফেসগুলো করেছিল, এবং পুলিশ কিন্তু তারপরেও সব ইনভেস্টিগেট করে বের করে ফেলে এবং অরিজিনাল যে ডাকাত দলের সদস্য তাকে বের করে ফেলে এবং বিজয় সেতুপতির হাতে এনে রেখে দিয়ে চলে যায়। পুলিশ বাইরে দাঁড়িয়ে বলে যে একটা জানোয়ার বেঁচে থাকার থেকে এইভাবে মরে যাওয়া ভালো, আমাদের দরকার নাই। বিজয় সেতুপতির হাতে ছেড়ে দিয়ে দরজা বাইরের থেকে লাগিয়ে দিয়ে পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকে। যাই হোক, ওকে মার্ডার করে ফেলে। এরপর অনুরাগ কেশবের কথাও সেখানে বলে যায়। তো অনুরাগ কেশবের কথা, অনুরাগ কেশব কোথায় আছে এখন সেটা জেনে সেখানে বিজয় সেতুপতি যায়, সেখানে যে অ্যাটাক করার চেষ্টা করে এবং সেখানে যখন অনুরাগ কেশবের চেহারাটা দেখে, যেহেতু বিজয় সেতুপতি তার সাথে তো কোনো সম্পর্ক নাই, একদিন মতো দেখা হয়েছিল সেলুনে, সেই দিনের সম্পর্ক, এবং কাকতালীয়ভাবে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে এবং সে ধারণাই করতে পারেনি যে এই প্রতিশোধের জের ধরে 10-12 বছর পরে ফেরত এসে এই কাজ করবে সে। তো অনুরাগ কেশবকে দেখে সে কিন্তু শকড হয়ে যায়। এইখানে কিন্তু আরও একটা বিশাল টুইস্ট আছে, এবং ওই যে বিজয় সেতুপতির মেয়ে হসপিটালে সে কিন্তু বলেছিল, বাবা আমি আমার যে ক্ষতি করেছে তাদেরকে একবার দেখতে চাই, তার সাথে কিছু কথা বলতে চাই। তো তখন অনুরাগ কেশবের সাথে একটা ফাইটিং সিন হয়, সিকোয়েন্সটা ভালো বেশ, এবং এইখানে এরপরে মেয়েটাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়। হসপিটাল থেকে নিয়ে আসার পরে এখানে একটা বিশাল শকিং টুইস্ট দেওয়া হয়, যেটা হয়তো বা যারা মুভি দেখবেন তারা হয়তো বা লাস্টের এই সময়টা এসে আন্দাজ করে ফেলবেন, কিন্তু তারপরেও দেখতে বেশ ভালোই লাগে। আমি আন্দাজ করে ফেলেছিলাম আসলে কী হয়েছে ঘটনাটা। তখন দেখানো হয় বিজয় সেতুপতির যে স্ত্রী যেভাবে মার্ডার হয়েছিল, অর্থাৎ যেভাবে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, সেই সিনটা দেখানো হয় যে অনুরাগ কেশবের বাড়ি যখন এসছিলেন বিজয় সেতুপতি সেই লকেটটা নিয়ে, কিন্তু দিতে পারেনি কারণ পুলিশ ধরে নিয়ে যায়। এরপরে সেই সময় দেওয়া হয়নি, সেই সময় সুযোগ না হওয়াতে পরবর্তীতে তিনি তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে আবার তাদের বাড়ি আসেন। এবং এখানে যেহেতু অনুরাগ কেশবেরও একটা স্ত্রী এবং বাচ্চা আছে, সেম বয়সী মেয়ে, তাদের সাথে কথা বলার সময় সেই লকেটটা ফেরত দিতে চান, কিন্তু ওই মহিলা নেন না। তিনি বলেন যে ডাকাতির টাকায় কেনা, কোনো কিছু আমি নিব না। তো তখন বিজয় সেতুপতি সেখান থেকে বেরিয়ে এসে একটা খেলনা পুতুল কেনার চেষ্টা করে যে বাইরে থেকে নিয়ে একটা ওই মেয়েটাকে দিবে। তখনই একটা ট্রাক এসে ওই বিল্ডিংয়ের উপরে ব্রেক ফেল করে হয়তো বা উঠে যায়, ছোট একটা বিল্ডিং, যার কারণে ওই বিল্ডিংয়ের ভিতরে 3 জন মারা যায় এবং একটা মেয়ে বেঁচে থাকে। ওই কাঁচড়ার ডিব্বা যেটা বালতি সেটা উপর থেকে পড়ে তার মাথার উপর থেকে পড়ে, যার কারণে বডিটা কাভার্ড হয়ে যায়, যে কারণে সে বেঁচে যায়। আর বাদ বাকি 3 জন অর্থাৎ অনুরাগ কেশবের স্ত্রী, বিজয় সেতুপতির স্ত্রী এবং বিজয় সেতুপতির বাচ্চাটাও মারা যায়। অর্থাৎ এই যে মেয়েটাকে বিজয় সেতুপতি একদিন ধরে পালছে সেই মেয়েটি তার নিজের না, এটা অনুরাগ কেশবেরই মেয়ে। এবং এই সিনটা যখন লাস্টে দেখানো হয়, অনুরাগ কেশবের যে আকুতি, মেয়েটাকে আম্মা আম্মা বলে ডাকে দূরে থেকে, মেয়েটাকে নিয়ে বিজয় সেতুপতি চলে যায়, তখন দেখানো হয় টুইস্ট, অনুরাগ কেশবের যে মেয়েটা তার পিঠে বাচ্চাবেলা একটা ফোড়া ছিল, সেই ফোড়াটার দাগ দেখানো হয় এই ঘাড়ে এখানে। সেটা দেখে অনুরাগ কেশব শিওর হয়ে যায় যে এটাই তার মেয়ে, তার মেয়েটাকেই তারাই ক্ষতি করেছে। যদিও অনুরাগ কেশব কিছুই করে না, এখানে করেছিল যে তাকে তো আগেই বিজয় সেতুপতি মার্ডার করে ফেলে। কিন্তু লাস্টে যে সিনটা, এটা আসলে খুবই মর্মাহত করবে আপনাদেরকে, একজন ডাকাতের জন্যও ফিল হবে, তার চোখের পানি, তার অভিনয়,
এবং সেখানে এরপরে সে কনস্ট্রাকশনের যে বিল্ডিংয়ের উপরে যে সিনটা হয়েছিল সেখান থেকে সে উপর থেকে পড়ে যে সুইসাইড করে। তো আসলে অসাম, লাস্টের 40 মিনিট দেখলে আসলে মাথা হ্যাং হয়ে যাবে, লাস্টের 10 মিনিট দেখলে চোখের থেকে পানি আসবে। অত্যন্ত সুন্দর একটা ফিল্ম। আপনারা যারা অ্যাকশন ড্রামা পছন্দ করেন, ইমোশনাল ড্রামা সাথে অ্যাকশন, তারা দেখতে পারেন এই মুভিটা। ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, এখানে ফ্যামিলি এন্টারটেইনার ফিল্ম। একটা সিম্পল একটা স্টোরির উপরে বেস করে লাস্টে একটা বিশাল 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 বড় বড় কয়েকটা টুইস্ট দিয়ে মাথাটা হ্যাং করে দেওয়ার মতন এবং দীর্ঘদিন মনে রাখার মতো একটা ফিল্ম। যার কারণে অল্প বাজেটের হলেও মুভিটা কিন্তু স্টোরির উপরে বেস করে বা অভিনয়, এদের সবার অভিনয়ের কারণে মুভিটা এত টাকা ব্যবসা করে যাচ্ছে এবং হয়তো বা আরও এক সপ্তাহ ব্যবসা করবে, 105-10 কোটি রুপির কাছাকাছি ব্যবসা করবে। এবং তামিল ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু 2024 সালের হাইয়েস্ট গ্রোসার ফিল্ম। এই ফিল্মটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হয়নি, শুধুমাত্র তামিলেই রিলিজ দেওয়া হয়েছে। প্যান ইন্ডিয়া রিলিজ দিলে আমি মনে করি 300-350 কোটি রুপি ইনকাম করতো হয়তো বা, যেটা আসলে তারা করেনি। তামিল তেলেগুওয়ালার আসলে সব মুভি প্যান ইন্ডিয়া রিলিজ দেয় না, কেন জানি দেয় না, বুঝতে পারি না। বিজয় সেতুপতির একটা ভালো ফ্যান বেজ আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, তো তারা কিন্তু দিতে পারতো। অনুরাগ কেশবকে তো সবাই চেনে পরিচালক হিসেবে, অভিনেতা হিসেবে। তো এই ছিল মুভির প্লট। আমি বলে দিলাম পুরো স্টোরিটা, হয়তো বা বলা উচিত হয়নি, কিন্তু আসলে এত পরিমাণে স্পয়লার এসে গেছে ফেসবুকে, বলে দিলেও কোনো সমস্যা না। হয়তো বা এক্সপ্লেনেশন ভিডিও চলে আসছে, আমি এক্সপ্লেনেশন ভিডিও দেখি না, তা বলতে পারছি না। তো আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু আমি অ্যাকশন ড্রামা লাভার, আমার এই ধরনের ফিল্ম ভালো লাগে। তো আমার কাছে ভালো লেগেছে। যারা অ্যাকশন ড্রামা পছন্দ করেন তারা অবশ্যই ফিল্মটা দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিতে। এবং আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখান থেকে যে কোনো মুভি ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।